তো এখানে আমরা গতকাল একটা আবার একটু রিভিশন দিয়ে নেই। তো এখানে আমরা দেখলাম যে লোদি বংশের সর্বশেষ শাসক ইব্রাহিম লোদি। তো ইব্রাহিম লোদি যখন আহ, মানে মুঘল সম্রাট ছিল, তখন সালটা ছিল 1526। এই 1526 সালে ইব্রাহিম লোদির সাথে বাবরের একটা যুদ্ধ হয়, সেটা হলো পানিপথের প্রথম যুদ্ধ। এবং ওই যুদ্ধে ভারতবর্ষে সর্বপ্রথম কামানের ব্যবহার হয়। এখানে ইব্রাহিম লোদির যেই রাজত্বটা ছিল সেটা খুবই দুর্বল ছিল। তো ইব্রাহিম লোদিকে এখানে ইব্রাহিম লোদির সাথে যুদ্ধ হয়েছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। উনি হলো ফারগানা থেকে আসছে। তার যেই যুদ্ধটা হয়েছিল 1526 সালের 21 এপ্রিল, পানিপথের প্রথম যুদ্ধ। তো এই পানিপথের প্রথম যুদ্ধতে বাবর জয়লাভ করে। এখানে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। বাবরের একটা বই আছে, এটার নাম হচ্ছে তুজুকি বাবর। এবং 1528 সালে বাবর অযোধ্যায় একটা মসজিদ নির্মাণ করে, বাবরি মসজিদ, যেটা 1992 সালে 6 ডিসেম্বর উগ্রবাদী হিন্দুরা এটাকে ভেঙে ফেলে। পিতার দিক থেকে বাবর হচ্ছে তৈমুর লং এর বংশধর। আর মাথার দিক থেকে সে হচ্ছে মঙ্গোলিয়ার যে শাসক ছিল চেঙ্গিস খানের বংশধর ছিল। তার মধ্য এশিয়ার ফারগানায় তার জন্ম। উনি ফারগানার যুবরাজ ছিল। 12 বছর বয়সে তার পিতার পিতার মৃত্যু হলে সিংহাসনে বসে। কিন্তু সে একটা সময় বিভিন্ন শত্রুদের আক্রমণে তার সিংহাসনচ্যুত হয়। উনি 1204 সালে কাবুল দখল করে। তো কাবুল দখল করার পরে বাহ, তাই তো শোনা যাচ্ছে না। হ্যাঁ, একটু আজানটা শেষ হোক। তো এরপর বাবরের যে জন্মস্থান সেটা হলো উজবেকিস্তান, এটা মধ্য এশিয়ায়। উজবেকিস্তানের ফারগানায় তার জন্ম। তো উনি 1504 সালে কাবুল দখল করে। এবং এরপর ওই সময় দিল্লির যে শাসনকর্তা ইব্রাহিম লোদির যেই জাত শত্রু ছিল পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খান লোদি, লোদি বংশেরই। তো এখন এই দৌলত খান লোদি তো আর ইব্রাহিম লোদির সাথে পারতেছে না। তখন সে কাবুল থেকে, মানে আফগানিস্তানের কাবুল থেকে এই বাবরকে বলে যে বাংলায় আসার জন্য। তখন সে বাংলায় 1526 সালে আসে।
পনেরোশো পঁচিশ সালে। 1525 সালে বাংলায় আসে। আসার পর সে সরি পাঞ্জাবে আসে। পাঞ্জাবে এসে পাঞ্জাব দখল করে নেয় কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ ছাড়াই। যে দৌলত খান লোধি সে তার হাতে পাঞ্জাব তুলে দেয়। এরপর সে 1526 সালে পানিপথ পানিপথের যে প্রথম যুদ্ধটা করে, পানিপথটা হচ্ছে ভারতের হরিয়ানা প্রদেশ থেকে, মানে হরিয়ানা প্রদেশ থেকে আচ্ছা, এটা হচ্ছে হরিয়ানা প্রদেশের পানিপথ নামক একটা যুদ্ধে জায়গা। এটা দিল্লি থেকে 90 কিলোমিটার দূরে, এত বেশি আসবে না যে কতটুকু দূরে এখন। আর এটা হচ্ছে যমুনা নদীর তীরে, এটা গুরুত্বপূর্ণ যে পানিপথের যুদ্ধটা যমুনা নদীর তীরে সংঘটিত হয়েছে 21 এপ্রিল 1526। এরপর এখানে মুঘল সম্রাট বাবর আর দিল্লির সুলতান ইব্রাহিম লোদির সাথে একটা যুদ্ধ হয়েছিল। তো এই যুদ্ধে ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার হয়। আর এগুলাই হচ্ছে মোটামুটি বাবর সম্বন্ধে কথাবার্তা। এর আগে তো অনেকগুলাই বললাম। এরপর বলা হয় যে যে মোগলরা আসলে আমাদের দেশের মানুষজন, এই বাংলার মানুষজন শুধু মাছ ভাত এগুলাই খাইতো, কিন্তু মাংসের আইটেমটা, মাংস রান্না করতে জানতো না এই 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 আমাদের বাংলার বা ভারতবর্ষের এরা। তো এই জন্য মোগলরা যখন এই দেশে আসছে তখন তারা কিন্তু খাইতে পারতো না। এই যে মোগল এই বাবর টাবর ওরা বাংলায় খাইতে পারতো না, এবং ওরা একটু শৌখিন ছিল। ওরা আসার সময় কি নিয়ে আসছে, বাবুর্চি নিয়ে আসছে। দেখেন না আফগানিস্তানের বিরিয়ানি কত কত সুন্দর দেখা যায়, ওই যে কাবলি বিরিয়ানি যেটা বলে। তো এরকম বিরিয়ানি রান্না করা এবং মাংসের আইটেমগুলা, এক যে মাংসের যত আইটেম খাই এগুলা সব মোগলদেরই আবিষ্কার করা, ওরা এগুলা নিয়ে আসছে এই দেশে। তো এই সময় ওই বাবরও একজন বাবুর্চি নিয়ে আসছিল তার সাথে, নিজেরা রান্না বান্না করে। তো ধারণা করা হয় যে এই কোনো এক রান্নায় কোনো এক বাবুর্চি সে একটা বিষাক্ত কোনো কিছু তার খাবারের সাথে মিশিয়ে দিছে। তো বাবর সাথে সাথে মারা নাই, সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর কাবুলে সে মৃত্যুবরণ করছে। তো এখানে আফগানিস্তানের কাবুলে তার সমাধি আছে, সেটার নাম হচ্ছে বাগি বাবর। আফগানিস্তানের কাবুলে তার সমাধির নাম হচ্ছে বাগি বাবর। তো সেখানে এখন আমরা এখানকার স্লাইডগুলো একটু টাইনা দেখাই। এই হচ্ছে পানিপথের যুদ্ধের চিত্র। এখানে এই যে বাবরের সেনাবাহিনী, আর এই সাইডে হচ্ছে ভারতবর্ষের প্রথম সেই কামান। কামানের আগে কতগুলো গরুর ভাই গাড়ি। স্লাইড চেঞ্জ হচ্ছে না তো? হচ্ছে না? আচ্ছা, না ভাই। দাঁড়ান নিয়ে আসতেছি। এই হলো পানিপথের প্রথম যুদ্ধের চিত্রটা। এখানে এলো পানিপথের প্রথম যুদ্ধে ভারতবর্ষে কামানের ব্যবহার হয়েছে, যে এখানে কামানগুলা, পিছনে হচ্ছে বাবরের অশ্বারোহী সৈন্য, আর সামনে হলো কতগুলা গরুর গাড়ি। মানে ওগুলা গরুগুলা ছেড়ে দিয়ে গরুগুলাকে এখানে রাখছে। আর ইব্রাহিম লোদির যেই বাহিনী সেটা ছিল এরকম হস্তি বাহিনী। তো কামানের গোলায় এই হাতিগুলা ভয় পায়, ওরা দৌড়াদৌড়ি করে সৈন্যগুলা সব মাটি চাপাই, দেখেন সৈন্যগুলা সব নিচে পড়ে মারা গেছে। মানে হাতিগুলা ভয় পেয়ে গেছে। ভারতবর্ষ প্রথম কামানের যেই গোলা ব্যবহার করা হয়েছিল। তো পানিপথের প্রথম যুদ্ধ সম্বন্ধে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এটা গুরুত্বপূর্ণ। যমুনা নদীর তীরে 21 এপ্রিল 1526 সালে এটা সংগঠিত হয়েছে। আর এবার আমরা দেখব পানিপথের দ্বিতীয় যুদ্ধ। পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবরের সেনাপতি বৈরাম খাঁ এবং তার সাথে হলো সম্রাট হেমচন্দ্র বিক্রমাদিত্য, মানে হিমুর সাথে আকবরের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে সম্রাট আকবর জয়লাভ করেন। এবার পানিপথের তৃতীয় যে যুদ্ধটা সেটা হয়েছিল ওই যে দুররানি, মানে হচ্ছে আফগানিস্তান। আফগান সম্রাট আহমদ আলী আহমদ শাহ আবদালি উনি ছিল পারস্যের সম্রাট নাদির শাহর সেনাপতি। তো সে এই আফগান মানে দুররানি সাম্রাজ্যের যে ছিল সেটা হচ্ছে আহমদ শাহ আবদালি। আর মারাঠারা ছিল এরা হিন্দু। তো বলা হচ্ছে যে এই মারাঠাদের সাথে আহমদ শাহ আবদালির মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, এবং এই যুদ্ধে ভারতে মুসলমান সাম্রাজ্য আরো অনেক বিস্তৃতি লাভ করছে। এবার হলো মুঘল সাম্রাজ্য।
সম্রাট বাবর 1526 সালে ইব্রাহিম লোদিকে প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। এখন এবার মুঘল সাম্রাজ্যের যে বংশের তালিকা, এরা সবাই জহিরুদ্দিন বাবরের ছেলে হচ্ছে হুমায়ুন, হুমায়ুনের ছেলে হচ্ছে আকবর। এগুলো সবগুলাই কি মানে একজনের ছেলে একজন বংশ পরম্পরায়। তো এখন সর্বশেষ মুঘল সম্রাট হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ। উনি কিন্তু আওরঙ্গজেবের ছেলে না। দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে আওরঙ্গজেবের পরে, মানে শক্তিশালী মোট 6 জন শাসক ছিল আওরঙ্গজেব পর্যন্ত। এরপরে দ্বিতীয় বাহাদুর শাহ হচ্ছে তারও পরে একদম সিপাহী বিদ্রোহের সময়, যখন ইংরেজরা পুরো বাংলা দখল করে ফেলছে দিল্লি সহকারে, তখন ওই সিপাহী সময় সিপাহী বিদ্রোহের সময় এই দ্বিতীয় বাহাদুর শাহকে র্যাঙ্গুনে নির্বাসিত করা হয় সবচাইতে দুর্ভাগ্যজনক একজন শাসক দ্বিতীয় বাহাদুর শাহ। এবার এখানে একটা ছন্দ আছে যে কে কার পরে সিংহাসনে বসছে। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, জ্বর মানে জাহাঙ্গীর, সারিল মানে শাহজাহান, ঔষধে মানে আওরঙ্গজেব। এখন আমরা এখানে বাবরের শাসন আমলটা দেখি, যে বাবর 1526 থেকে 1530 সাল পর্যন্ত শাসন করছে। জন্ম উজবেকিস্তানের ফারগানায়। বাবরকে ফার্সি ভাষায় বলা হয় বাঘ, আর তুর্কি ভাষায় বলা হয় সিংহ। দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। তো ফার্সিতে বাঘ বলে, আর তুর্কিরা সিংহকে বেশি পছন্দ করে, জন্য সিংহ বলে। তিনি প্রথম সম্রাট যিনি আত্মজীবনী রচনা করেন, তুজুকি বাবর। এর আগে কেউ কোনো আত্মজীবনী রচনা করে নাই, কিন্তু ওনার আত্মজীবনী উনি রচনা করেন। ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় বাবরি মসজিদ প্রতিষ্ঠা করেন 1526 সালে উগ্র হিন্দুরা। এটা 1992 সালে 6ই ডিসেম্বর, এটা মনে হয় 6ই ডিসেম্বর, 6ই ডিসেম্বর এটাকে ভেঙে ফেলে মোদির নেতৃত্বে। ওই সময় মোদি ওই জায়গায় মানে এটা কি বলে, ওখানকার এই অকাজে মোদি এখানে ছিল। এবার বাবরের সমাধি বাগি বাবর বা কাবুল, আফগানিস্তানের কাবুলে বাগি বাবর হইতে। সম্রাট হুমায়ুন, তো এখানে সম্রাট হুমায়ুন নিয়ে আমরা দেখি। সম্রাট হুমায়ুন হচ্ছে বাবরের ছেলে। বাবরের ছেলে হচ্ছে সম্রাট হুমায়ুন। বাবর মারা যাওয়ার পরে সম্রাট হুমায়ুন দিল্লি সিংহাসনে বসেন। উনি প্রথম সম্রাট। বাবর কিন্তু বাংলায় মুঘল সাম্রাজ্য বিস্তার করতে পারে নাই। তো উনি বাংলায় আগমন করতে চাওয়ায় মুঘল সম্রাট, মানে প্রথম বাংলা আগমন করতে চাওয়া মুঘল সম্রাট। এখন বাবরের সাথে একটা যুদ্ধ হয়েছিল। বাবরের সাথে যার সাথে যুদ্ধ হয়েছে তার নাম হচ্ছে গিয়াসুদ্দিন আজম। গিয়াসুদ্দিন মাহমুদ শাহের আগে যেটা ছিল যে নাসিরুদ্দিন নুসরত শাহ। এই নাসিরুদ্দিন নুসরত শাহের সাথে বাবরের সাথে একটা যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে নাসিরুদ্দিন নুসরত শাহ একটা কি বলে এটা, একটা সন্ধি করছে। সন্ধি করে সে মানে বাংলার সিংহাসন রেখে দিছে। তো নাসিরুদ্দিন নুসরত শাহ সম্বন্ধে তো আমরা এর আগে অনেক পড়ছি। এখন এখানে সম্রাট হুমায়ুনের ক্ষেত্রে আমরা বলতেছি। তো এরপর সম্রাট হুমায়ুন সর্বপ্রথম উনি বাংলায় আসে। এখন নাসিরুদ্দিন নুসরত শাহের পরে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ যে ছিল, মানে শেষ সুলতান গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, সে ছিল একটা দুর্বল সুলতান। এখন তার সাথে শেষ শাহের সাথে একটা যুদ্ধ হয়। শেষ শাহ, আফগান শাসক শেষ শাহের সাথে একটা যুদ্ধ হয়। সেই যুদ্ধে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ পরাজিত হয়। এবং গিয়াসুদ্দিন মাহমুদ শাহের সাথে পর্তুগিজরাও ছিল, ওরাও একসাথে যুদ্ধ করছিল, কিন্তু তারা শের শাহের সাথে পরাজিত হয়। তখন শের শাহ বাংলার 200 বছরের যে সুলতানি শাসনের অবসান ঘটায় 1338 সালে, 1538 সালে। তখন কিন্তু দিল্লি সুলতান হইল কে, সম্রাট হুমায়ুন। তো সম্রাট হুমায়ুন যখন দেখলো যে শের শাহ এইভাবে বাংলা দখল করে ফেলছে, তখন সে বাংলার দিকে অগ্রসর হইল। এই প্রথম সম্রাট যিনি বাংলায় অগ্রসর হয়েছে। তো সম্রাট হুমায়ুনের ডাক নাম হলো নাসিরুদ্দিন। শাসনকাল 1530। দ্বিতীয় শাসনকাল হচ্ছে মানে 1530 পরে 1540, 30 থেকে 40, 10 বছর এদিকে শাসন করছে। এরপরে তার আমলে রাজ্য মুঘল সাম্রাজ্য হারিয়ে গেছে। পরে আবার উনি নিজেই পুনরুদ্ধার করছে। সেটা পারস্যের সম্রাট যারা ছিল ওদের নানা বাড়িতে হলো পারস্য, মানে বাপদাদের বাড়ি হলো পারস্য। তো ওখান থেকেই সে
দাদাবাড়িয়ারি, ওই যে তৈমুর লং, ওরা হলো পারস্যের। তো ওরা তো পারস্য বংশোদ্ভূত, তো ওরা ওখানকার যে পারস্যের সম্রাট, তাদের সহযোগিতা নিয়ে আসে আবার বাংলায় শেরশাহকে ধরাই দিছে, মানে শেরশাহর বংশধর থেকে ক্ষমতা নিয়ে ফেলছে। 1538 সালে গৌর তথা বাংলাকে ঘোষণা করেন জান্নাতাবাদ। তাহলে উনি যখন বাংলায় আসে তখন শেরশাহ তখন পালাইয়া যায়। তখন উনি 1538 সালে বাংলাকে জান্নাতাবাদ নাম দিয়েছে। উনি মারা যায় 1556 সালে দিল্লির অদূরে একটা দিনপানা, মানে একটা পাঠাগার, একটা দুর্গ, এই পাঠাগারের এই যে দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে উনি মারা যায় সম্রাট হুমায়ুন। তার সমাধি হচ্ছে দিল্লি, ভারতে। এখন শের খান, যে আফগান শাসক ছিল, আফগান আফগান বংশোদ্ভূত, উনি 1538 সালে গিয়াসুদ্দিন মাহমুদ শাহ থেকে ক্ষমতা নিয়ে ফেলেন। তখন স্বাধীন সালতানাতের পতন ঘটে বাংলার, মানে কি সুলতানি আমলের পতন ঘটে বাংলার। তো শের খান দুইবার বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন। তাই মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে গৌড় অধিকার করেন। মানে এর আগে শের খান কয়েকবার আক্রমণ করছে কিন্তু পারে নাই, শেষমেশ কিন্তু সে পারছে। এইটা শুই না দিল্লির সুলতান, যেই সম্রাট হুমায়ুন, সে বাংলার দিকে অগ্রসর হয় এবং হুমায়ুন গৌড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলার নাম দেন জান্নাতাবাদ। এদিকে হুমায়ুনের সৎ ভাই হিন্দাল সিংহাসন মানে দিল্লির সিংহাসন দখল করবে এমন খবর পেয়ে এখানে সম্রাট হুমায়ুন আপনার দিল্লি থেকে রওনা দিল। কোন দিকে? মানে বাংলা থেকে দিল্লির দিকে রওনা দিল। তো এই যে রওনার মুখে, মানে যাত্রা পথে বক্সার নামক একটা জায়গায়, এটাকে বক্সারের যুদ্ধ বলে, বক্সার নামক শের খান বক্সারের নিকট গঙ্গা নদীর তীরে চৌসার নামক স্থানে, বা এটাকে চৌসারের যুদ্ধ বলে বা বক্সারের যুদ্ধ বলে, চৌসারের যুদ্ধ বলে, নামক স্থানে উৎপেতে থাকেন এবং হুমায়ুনকে পরাজিত করে 1539 সালে গৌড় দখল করে নেন। তার মানে 1 বছর পর, মানে হুমায়ুন এখানে বাংলায় বলা হয় 8 মাস ছিল। 8 মাস থাকার পরে সে দিল্লির দিকে দৌড় মারছে, মানে বাংলায় আইসা সে বাংলা রূপ টুপ দেখা, বাংলায় ভাত আর মাছ টাছ খায়া, তারপর সে এখানে ভুলে গেছে সে যে দিল্লির সম্রাট, এটা ভুলে গেছে। এবার পরে যখন শুনলো তার সৎ ভাই আবার দিল্লির সিংহাসন দখল করবে, এই খবর শুনে সে আবার দৌড় মারছে ওইদিকে। এখন এর মধ্যেই যাত্রা পথেই এখানে উৎপেতে থাকে শেরশাহ, চৌসার নামক স্থানে বক্সারের। ওখানে আবার সে অতর্কিতভাবে সম্রাট হুমায়ুনকে আপনার পরাজিত করে। তো এরপর সে পরাজিত হওয়ার পর শেরশাহ শের খান সে বাংলা দখল করে ফেলে, মানে গৌড় দখল করে নেয় 1539 সালে। তো মুঘল সম্রাট হুমায়ুন তো এখন পরাজিত হওয়ার পর তার মাথা গরম, সে দ্বিতীয়বার, তখন ওই যে যেই শের খান আবার চিন্তা করলো শের খান তো আর সুন্দর নাম না, এই জন্য সে তো এখন সম্রাট হবে, বাংলার শাসক হবে। এই জন্য খান বাদ দিয়ে এখন হয়েছে সে শাহ, মানে সবাই ক্ষমতা পাওয়ার পর শাহ হয়। এখন মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে শের শাহ উপাধি নেন এবং নিজেকে বিহারের স্বাধীন সুলতান হিসেবে ঘোষণা করেন। বিহার এবং বাংলা এগুলো সবগুলার। 1540 সালে কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে, তাহলে কনৌজের নিকট বিলগ্রামের আরেকটা যুদ্ধ হয়। এখানে সম্রাট হুমায়ুন শেরশাহকে দমন করার জন্য আসে। তা এইবার হুমায়ুন আবারও শেরশাহর সাথে পরাজিত হয়। পরাজিত হয়ে যাওয়ার পর সে কোনো রকম প্রাণ নিয়ে পালায়, জীবন নিয়ে পালায়, কিন্তু দিল্লির সিংহাসন চলে যায়, দিল্লির সিংহাসনে সুর শাসনের প্রতিষ্ঠা হয়, সুশাসন হয় ওখানে। এবার শেরশাহ শের খান সুর, মানে সুর শাসন বলে এটাকে। তো শেরশাহ, তার আসল নাম হলো শের খান, বাংলায় আফগান শাসন শুরু করে। তো শের খানের কিছু আছে, কি বলে, অবদান আছে। সেটা হচ্ছে শের খান কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক। এখন কবুলিয়ত হচ্ছে জমির যে কৃষকরা সবাই জমির কাগজপত্র, মালিকানা এগুলা বইলা একটা কাগজপত্র দেয় ইয়ার কাছে, কি বলে, মানে সম্রাটের কাছে বা সরকারের কাছে। তখন সম্রাট আবার এইটাকে স্বীকার করে একটা পাট্টা, আলাদা একটা
সনদ তাদেরকে দেয়, না এই জমি তোমাদের। তো প্রথার প্রবর্তন করেন, মানে কাগজপত্রকে ওরা সই করে দেয় আর কি। শেরশাহ ভারতবর্ষের ঘোড়ার ডাক প্রচলন করেন। ঘোড়ার ডাক মানে কি? এটা হচ্ছে আগে দৌড়ে দৌড়ে চিঠিপত্র দিয়ে আসতো, সাইকেল তো ওই সময় ছিল না। ডাক হর করা একটা উপন্যাস ছিল, নাটক গল্প ছিল। তো সে লাঠি টাঠি বল্লম টল্লম নিয়ে দৌড়াইতো, মানুষের ঘরে ঘরে সে চিঠিপত্র দিয়ে আসতো। তো এখন শেরশাহ দেখলো যে তার তো বিশাল সাম্রাজ্য, দিল্লি বাংলা পুরাটা। এখন সে ডাক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য সে ঘোড়ার ডাকের বলছে, এখন থেকে ডাক যারা চিঠিপত্র বিলি করে ওরা এখন থেকে ঘোড়ায় চড়ে এক জায়গা থেকে এক জায়গায় যাবে, এই জন্য বলে ঘোড়ার ডাক প্রচলন করেন তিনি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করে, যেটাকে আগে বলা হয়তো সড়কি আজম, ইংরেজরা পরে এটার নাম দিছে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাতা। এবং এটা একদম ভারতের পাকিস্তান পর্যন্ত। তিনি সোনারগাঁ থেকে লাহোর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করেন, সড়কি আজম নামে পরিচিত। ইংরেজরা নামকরণ করেন গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। এটা ইংরেজরা সংস্কার করে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড রাখছে, যা প্রায় 3000 মাইল দীর্ঘ। মানে সে অনেক ভালো ভালো কাজ করছে। এই যে এখন আমরা শেরশাহ, এই যে এলো ঘোড়ার ডাক, কত সুন্দর ঘোড়া। ঘোড়ার ডাক প্রবর্তন করেন, ঘোড়ার মাধ্যমে ডাক ব্যবস্থা প্রবর্তন করেন। কবুলিয়ত মানে চুক্তি দলিল, কৃষকরা যেটা দিত। পাট্টা মানে জায়গার দলিল, যেটা আবার ইয়ারা দিত, মানে রাষ্ট্র থেকে দেওয়া হইতো। আইন প্রবর্তন করেন। এবার তাহলে কবুলিয়ত মানে চুক্তি, আর পাট্টা মানে জায়গার দলিল। সুর শাসন। এবার আমরা সেই শের খান, যে 1540 থেকে 1555 সাল পর্যন্ত যেই সুরখানটা চলছে, যে সুর শাসনটা চলছিল, এর মধ্যে শের খান বেশি শাসন করে নাই, সে মারা গেছিল। তো এখানে সুর শাসন নিয়ে আমরা দেখব। প্রতিষ্ঠাতা হচ্ছে শেরশাহ, মানে শের খান থেকে শেরশাহ হয়েছে। 1540 সালে কনৌজের নিকট বিলগ্রামের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করেন, সুর শাসন প্রতিষ্ঠা করেন। ঘোড়ার ডাক প্রচলন করে শেরশাহ, আর দাম নামক মুদ্রার প্রচলন করে। তাহলে আমরা দেখলাম যে দাম মুদ্রার প্রচলন করে কে? শেরশাহ। ঘোড়ার ডাক প্রচলন করে কে? শেরশাহ। শেরশাহ কোন যুদ্ধে দিল্লি সিংহাসনে বসছে? কনৌজের নিকট বিলগ্রাম যুদ্ধে সে বসছে, দিল্লি মসনদে বসছে। এবার গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজম নির্মাণ করেন কে? শেরশাহ। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বা সড়কি আজমের অবস্থান কোথায়? নারায়ণগঞ্জে, সোনারগাঁ থেকে লাহোর, পাকিস্তানের লাহোর পর্যন্ত। এখানে দিল্লি পর্যন্ত লেখছে, এটা লাহোর পর্যন্ত হবে। ওই দিল্লি থেকে আবার লাহোর পর্যন্ত গেছে। সুর শাসন এখন 1540 থেকে 1555 পর্যন্ত কবুলত পাট্টা ব্যবস্থা প্রচলন করেন শেরশাহ। শেরশাহ ঢাকা কেন্দ্রীয় কারাগারের নির্মাণ করেন আফগান দুর্গ। তাহলে শেরশাহ ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মাণ করেন আফগান দুর্গ। খুব ইম্পর্টেন্ট এটা। ঢাকা কেন্দ্রীয় কারাগারে সে একটা আফগান দুর্গ নির্মাণ করছে। ভূমি রাজস্ব ব্যবস্থা এর সংস্কার করেন। তাহলে ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার করেন শেরশাহ। তাহলে তার অনেকগুলা কাজ। এখন আমরা দেখলাম কবুলত পাট্টা জিনিসটা কি। এটি একটি অতি পুরানো ভূমি বন্দোবস্ত চুক্তিপত্র। পাট্টা ও কবুলতের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। তারা মানে এর মাধ্যমে তারা যে কবুলিয়ত, মানে তাদের এই জমিটা যে তাদের, এই বিষয় সম্বন্ধে দলিল টলিল দেয়, মানে জায়গা প্রমাণ দেয়। কৃষকগণ আবার সরকার এটাকে যাচাই বাছাই করে, আবার তাদেরকে এটার সনদ দেয় যে হ্যাঁ এই জমিটা তোমার। এটা হলো ভূমি রাজস্ব ব্যবস্থা সংস্কার করছে সেইভাবে। কৃষকগণ তাদের অধিকার দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবিলিয়ত নামে দলিল সম্পাদনের করে দিতে, আর মানে করে দিত। আর সরকারের পক্ষ থেকে জমির উপর জনগণের যে সত্ত্ব স্বীকার করে একটা পাটনা দেওয়া হতো। তাহলে এখন তারা প্রমাণ করতে যে এই জমি টমি যা যা আছে এগুলো আমার, এখান থেকে খাজনা টাজনা কি কি দিবে টিবে এগুলা তারা দিত। এরপর সরকারের একটা তাদেরকে সনদ দিত। তখন আর জমি জমা নিয়ে মারামারি কাটাকাটি চলে গেছিল ওই সময়। এবার হচ্ছে হুমায়ুনের শাসনকাল। তো 1530 সালে থেকে 1540 সাল, এই টাইমটাতে
হুমায়ুন কিভাবে ছিল। তাহলে আমরা দেখলাম যে বাবরের পরে বাবর তো 1530 সালে মারা গেল। এরপর তার ছেলে হুমায়ুন কিন্তু বসছে 1530 সালে। এই 1530 থেকে 1540 পর্যন্ত এই সময়টা সে শাসন করছে। কিন্তু 1540-এর পরে লাস্ট 15 বছর, মানে 40 থেকে 55, এই টাইমটাতে বাংলা এবং দিল্লি কোনো জায়গায় মুঘল সাম্রাজ্য ছিল না। ক্ষমতা চলে গেছিল সুর শাসন, মানে আফগানদের হাতে। আফগানদের মধ্যে সুর শাসন চলছিল। সুর সুরদের পরে চলছিল কররানি শাসন। ঠিক আছে, এই দুটা শাসন। এখন এখান থেকে এগুলো থেকে খুব একটা প্রশ্ন আসে না, এই কররানি শাসন থেকে বা সুশাসন থেকে, এখান থেকে ওরকম বেশি, মানে এখানে মাঝখানে যে 15 বছর, এই 15 বছরে একজন উল্লেখযোগ্য শাসকই আছে, সেটা হচ্ছে শেরশাহ। এই জন্য আমরা শেরশাহকে করতেছি। কিন্তু এর মাঝখানে কররানি শাসন, শেরশাহর ছেলে একজন ছিল ইসলাম খান। হ্যাঁ, ইসলাম খান, তার কোনো উল্লেখযোগ্য কোনো বৈশিষ্ট্য নাই। আবার ইসলাম খানের কোনো যোগ্য উত্তরাধিকারী ছিল না। এই জন্য তার যেই ছেলে আদিল শাহ, মানে মানে এই যে ইসলাম খানের যেই মানে এখানে হচ্ছে শের খান। শের খানের ছেলের নাম ছিল ইসলাম খান, মানে ইসলাম খান। শেরশাহ, শের খান থেকে হয়েছে শেরশাহ আলী। তো এই শেরশাহর ছেলে ছিল ইসলাম খান, সে আবার বাংলা শাসন করছে। শাসন করার পরে তার যেই দিল্লি শাসন করছে আর কি, তার যেই ছেলে, সে মানে তার কোনো ছেলে ছিল না, উত্তরাধিকারী ছিল না। পরে আদিল শাহ সুর নামক একজন আছে, সে আবার আইসা ওই, না সরি, ইসলাম খানের যে ছেলে, সে ছিল নাবালক, সিংহাসন বসার মতো অবস্থায় ছিল না। পরে তাকে আবার এই হত্যা করছে এই যে শের খানের ভাগিনা আদিল শাহ সুর। সে এসে আবার ইসলাম খানের ছেলেকে হত্যা করে ফেলছে। হত্যা করে সে আবার এই সিংহাসনে বসে গেছে। এরপর বিভিন্ন কাহিনী টাহিনী হয়েছে এখানে। এরপরে বাংলায় আবার আফগান বিভিন্ন শাসক বসাইছে, কিন্তু দিল্লি আবার দুর্বল হয়ে গেছে। পরে আফগানরা আবার নিজেদেরকে, মানে আফগানের যাকে বসাইছে, সে আবার নিজেকে স্বাধীন বলে ঘোষণা করছে। তো এইভাবে অনেকগুলা মানে দাঙ্গা হাঙ্গামার মধ্যে দিয়ে আসলে গেল। এরপরে আদিল শাহ সুরের যেই সেনাপতি ছিল, আদিল শাহ সুর সেনাপতি ছিল হেমচন্দ্র হিমু। এই হেমচন্দ্র হিমুর সাথেই যুদ্ধ হয়েছিল আবার ওখানে আকবরের যেই আহ, সেনাপতি বৈরাম খাঁ, এই তার সাথে আবার হিমুর একটা যুদ্ধ হয়েছিল। তাহলে মাঝখানে যে সময়টা, এই সময়টা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আমরা ওগুলোর দিকে যাব না। এখানে হজর করলে অনেক কিছু আছে। ঠিক আছে, এত কিছু আমাদের দরকার নেই। ঠিক আছে, তো দেখেন, আমরা এর পরেরটাতে যাব। তার মানে বোঝা গেল 1530 থেকে 1540 এর মধ্যে শের খানের মৃত্যুর পর আরো অনেক ধরনের ঝামেলা টামেলা হয়েছিল। মানে শের খানের পরে কররানি শাসন আসছিল, তাও আফগানেরই, মানে এই পুরাটা আফগান শাসনই। এর মধ্যে অনেক ঝামেলা টামেলা হয়েছিল। কিন্তু সর্বশেষ এই হুমায়ুন আবার যুদ্ধ করে, আবার তার আক্রমণ করে, এরপরে আবার 1555 সালে আফগান থেকে আবার আফগান শাসন থেকে আবার বাংলাকে মুক্ত করে আবার মুঘল সাম্রাজ্য পুনরায় ইয়ে করলো। তো এই যে মুঘল সাম্রাজ্য, ওরা কিন্তু আসলে মঙ্গোলীয়, বুঝছেন? এই যে ওরা কিন্তু মঙ্গোলীয়। তো ওরা যখন মধ্য এশিয়ায় বসবাস করছিল, তখন ওদেরকে বলা হয়তো মুঘল, মানে মঙ্গোলীয় থেকে, এই যে চেঙ্গিস খানের সেই মঙ্গোলীয় থেকে মুঘল আসছে। বলা হয় যে পৃথিবীর আহ, মানে তিনজন মানুষের মধ্যে একজন মানুষ 3 ভাগের 1 ভাগ মনে হয় চেঙ্গিস খানের ডিএনএ পাওয়া যায় সবার মধ্যে। এরকম বর্বর ছিল এই চেঙ্গিস খান। আচ্ছা, তাহলে এখন এখানে বলা হচ্ছে পরবর্তীতে ওই চায়নাতেও পুরাটাই চেঙ্গিস খানের বংশধর, মানে ওর ডিএনএ পাওয়া যাবে চাইনিজদের ডিএনএ অ্যানালাইসিস করলে। এখন এখানে বলা হচ্ছে আমরা 1538 খ্রিস্টাব্দে শের খান বাংলা আক্রমণ করে সুলতান মাহমুদ শাহকে পরাজিত করে, কিন্তু মুঘল সম্রাট হুমায়ুন বাংলা অভিমুখে অগ্রসর হলে শের খান বাংলা ত্যাগ করেন। পরবর্তীতে 1539 সালে চৌসারের যুদ্ধে শের খান কর্তৃক অতর্কিত হামলায় হুমায়ুন পরাজিত হয় এবং শের খান শের শাহ উপাধি ধারণ করেন। এবার এবার হলো আমরা আকবরের শাসনটা দেখব। তো তারপরে যে 1526 সালে, মানে 1556 সালে সম্রাট হুমায়ুন তার দিল্লির
সরি, মানে তার পারস্যের যে সকল সম্রাটরা ছিল, ইরান টিরান এই সকল সম্রাটদের সহযোগিতায় নিয়ে সে আবার তার এই মুঘল সাম্রাজ্য আবার পুনঃপ্রতিষ্ঠা করছে 1556 সালে। এরপর 1556 সালে তো আবার সে 55 সালে, সরি 1555 সালে, কিন্তু 1556 সালে এর 1 বছর পরে ওই দুর্গের, পানাহার দুর্গের পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে এখানে সম্রাট হুমায়ুন মারা যায়। তো এই হচ্ছে সম্রাট হুমায়ুনের শেষ অবস্থা। যে এরপরে আমরা তো এখানে বলা হয় যে এরপর হুমায়ুন যখন মারা গেল তখন কি হইল, হুমায়ুন মারার পরে তার ছেলে যে আকবর, তার আকবরের বয়স 13 বছর। এখন এই সুযোগ নিয়ে তখন কি হইল, দিল্লি সিংহাসনে আরোহণ করে সুর বংশীয় আফগান নেতৃবৃন্দ মানে একে একে দমন করে। মানে এখানে হচ্ছে যে সুর বংশে যারা, মানে হুমায়ুন যখন মারা যায় তখন সুর বংশের যে আফগানরা, ওরা আবার আইসা বাংলা মানে দিল্লিতে আইসা ক্ষমতায় বসতে যায়। ওই যে আদিল শাহ সুর, যাকে আবার আদিল শাহকে, যাকে আবার বাংলা থেকে, যাকে দিল্লি থেকে, দিল্লি সিংহাসন থেকে নামাই ফেলছিল, সেই আদিল শাহ সুর ওই যে যখন সম্রাট বাবরকে ছোট দেখছে, আবার এসে আফগানরা আবার এসে চাইছিল যে দিল্লির সিংহাসন দখল করার জন্য। ঠিক ওই সময় আবার পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছে। তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে হুমায়ুন মরে যাওয়ার পরে এই যে সুর বংশের যে আদিল শাহ সুর, সে আবার আইসা বাংলায় দিল্লির সিংহাসনে বসতে চাইছিল। তখন আবার এই যে যেই আকবরের যে সেনাপতি, মানে বৈরাম খাঁ, এই বৈরাম খাঁ এখানে এই যে সেই শিশু আকবরের যেই সাম্রাজ্য রক্ষা করার জন্য সেই যুদ্ধ করছে। এখানে আদিল শাহের সেনাপতি মুঘল, মানে হিমু বলছে তাকে, তাকে বলা হয় হিমচন্দ্র আরে, হেমচন্দ্র হিমু। তো হেমচন্দ্র থেকে হিমু নাম আসছে। তার মানে বোঝা গেল যে আপনার হুমায়ুনের মৃত্যুর পর আবার আফগানরা আইসা চাইছিল যে এই দেশে, মানে দিল্লিতে সিংহাসন দখল করার জন্য, কিন্তু পরে বৈরাম খাঁর জন্য সেটা হয় নাই। বৈরাম খাঁ আর হচ্ছে তখন আফগানের যে আদিল শাহ, তাকে পরাজিত করে আকবরকে তার সিংহাসন রক্ষা করছে ওই সময়। এই জন্য তাকে আকবর বৈরাম খাঁকে বলে খানি বাবা, মানে তাকে মানে বাবা বলতো সে, কারণ সে তার সিংহাসন রক্ষা করছে। খানি বাবা বলা হইতো বৈরাম খাঁকে। তো লর্ড ফাদার বলতো ওকে, মানে ইংলিশে বলে থাকে। তো এখানে আমরা দেখব যে তাহলে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছে কত, 1556 সালে, মানে সম্রাট হুমায়ুন মারা যাওয়ার পরে 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে আকবর জয়লাভ করছে।